আসবেন আসবেন। এখনো আসেননি? 7টা তো বেজে গেছে। হ্যাঁ, 7টা বেজে গেছে, আমাদের লাইভ শুরু হয়ে গেছে। তুই চুপ করে গর, আমাকে কথা বলছি যে। আচ্ছা ঠিক আছে, বলো। হ্যাঁ, শুরু করছি আজকে লাইভ। আপনারা তো জানেন, গিগ্গ এবং গিজ্ঞানী এই অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি রবিবার সন্ধ্যে 7টায় আসি, যেখানে আমি থাকি। শিলিগুড়ির তরফ থেকে গিগ্গ দাদু এবং নিউক্রেড হেলথ বাংলার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা নিউক্রেড হেলথ ইন্ডিয়া এলএলবি এবং গবেষক বিজ্ঞানী আমেরিকা থেকে বিশ্বরূপ ঘোষ। হ্যাঁ, আমরা আজকেও একটা দুর্দান্ত বিষয় নিয়ে চলে এসেছি। বিশেষ করে কি? আজকের বিষয়টা ছোটদের জন্য। তাই মা বাবারা, যারা মা বাবা আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আপনারা তো জানেননি, এই লাইভে আপনারা প্রশ্ন করতে পারবেন। যে প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং গবেষক বিজ্ঞানী বিশ্বরূপ ঘোষ আমেরিকা থেকে সরাসরি তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তো আজকের বিষয় হচ্ছে শৈশবের স্থূলতা এবং ওবেসিটি। আমি তো ছোট, কিন্তু আমি তো আর শৈশবে নেই। আর আমি স্থূলও নই, কিন্তু ছোটবেলায় জানিস তো, ছোটবেলায় কি? ছোটবেলায় আমি খুব মোটা ছিলাম, অনেক মোটা ছিলাম। ও তাই? হ্যাঁ, কিন্তু কেউ আমাকে মোটা বলতো না। বাহ, তাহলে তো তোমার বন্ধুরা খুব ভালো ছিল, তোমাকে মোটা বলতো না। না, আমাকে হাতি বলে ডাকতো। ও হ্যাঁ, আমাকে হাতি বলতো, মোটকু বলতো। তাই? হ্যাঁ রে, কি লজ্জা করতো, কি রাগ হতো। কিন্তু এরকম বলা কি উচিত? না, একদম বলা উচিত নয়। এমনিতেই ছেলেটার কত কষ্ট, ছোটবেলায় যদি স্থূলতা চলে আসে, যতবেলায় যদি ওভার ওয়েট হয়ে যায়, তাহলে এমনিতেই কত শারীরিক সমস্যা হতে পারে। সেইটাই তো বিজ্ঞানী আজকে আমাদের বলবেন। এই বিজ্ঞানী কি এখনো আমাদের মধ্যে উপস্থিত হননি? না না, বিজ্ঞানী নিশ্চয়ই আছেন, এই তো বিজ্ঞানী চলে এসছেন। ইয়া, বিজ্ঞানী চলে এসছেন আপনাদের সঙ্গে নিউক্লিয়ার হেলথ ইন্ডিয়া নমস্কার, এলএলবি। নমস্কার বিজ্ঞ দাদু, নমস্কার নমস্কার, আমাদের নমস্কার, গুড আমাদের প্রোগ্রাম মর্নিং। যারা দেখছেন তাদের সকলকে। বলুন, কেমন আছেন বিজ্ঞ হ্যাঁ, দাদু? আজ আরে দারুণ আছি। আর বলো, টুকটুক করে চলতে চলতে আমরা 23 নম্বর পর্বে এসে উপস্থিত হয়েছি। 23 এপিসোড। এক্স্যাক্টলি। তো ঘটনা হচ্ছে যে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে আমরা আমরা একটা নতুন বার্তা, স্বাস্থ্য সচেতনতা সাধারণ মানুষের মধ্যে গড়ে তুলতে চেষ্টা করছি। থ্যাংক ইউ বিজ্ঞ দাদু, মানে তোমার এই প্রচেষ্টা। থ্যাংক ইউ তোমাকে। তোমার কল্পনা প্রসূত এই অনুষ্ঠান, যেখানে আমিও রয়েছি তোমার সঙ্গে, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। আর এ তো ফ্রিতে আছে। এর তো কি কাজ আমি এখনো বুঝি না, চুপচাপ বসে থাকে শুধু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বলো বিজ্ঞানী, আজকের তো একটা দারুণ একটা বিষয় তুমি চয়ন করেছো। তো শৈশবের স্থূলতা এবং ওবেসিটি, এই যে এক্স- একটা বিষয়, এই যে এই ব্যাপারটা ছোটদের নিয়ে এই অনুষ্ঠানটা করার, এই যে ছোটদের এই মারাত্মক বিষয়টা নিয়ে জানানোর কথাটা তোমার মাথায় এলো কি করে? তো কেন বেসিক্যালি তুমি করতে চাইলে? এক্স্যাক্টলি, তো ঘটনা হচ্ছে যে আমরা তো আহ, আমরা কখন আমরা আমরা দেখবে সব সময় আমরা পরিবারে যখন ফ্যামিলিতে যখন আমরা লিড করি, মানে ধরো ডিসিশন মেকার থাকি, আমরা বাবা মা বা যারা আমরা ম্যাচিওর, সো তারা আহ, আমাদের যে যখন ছেলে মেয়েদের খাবার চুজ করি বা তাদের লাইফস্টাইল চুজ করি, সেগুলো তো সব আমরাই চুজ করি, ছেলে মেয়েরা তো হ্যাঁ, চুজ নিশ্চয়ই। করে না, সব আমরা চুজ করি, বাবা না, মায়েরা চুজ করি। তো এখন যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো সূচক দেখা হয় এই ওবিসিটি নিয়ে, তাহলে একটা বিশাল কনসার্ন, একটা বিশ্বব্যাপী এবং ভারতেও তো একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে এই স্থূলতা প্রবলেমটা। সেটা একটা বিশাল একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন, সেটা আমি অনুভব করেছিলাম এবং সেই জন্যেই আজকের এই অনুষ্ঠান,
যে ছোটদের যে স্থূলতা, এই যে ওবিসিটি, এটা কি কি রিলেটেড হেলথ কনসিকোয়েন্সেস নিয়ে আসতে পারে আগামী দিনে, সেই নিয়ে একটা আলোচনা আমার মনে হয় করার প্রয়োজন ছিল, এবং সেই জন্যই আজকের আশা। এবং আমরা খুব ছোট্টভাবে, ঘরোয়াভাবে, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য যেভাবে, যে ভাষায় বললে যেটা তারা বুঝতে পারবেন এবং ব্যাপারটা সচেতন হবেন, এবং তাদের জন্যই। তাই যারা বাবা মা আছেন, তারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা দেখবেন, বা আপনারা বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। তো সমাজে সচেতনতা নিয়ে আসাই আমাদের একটা এজেন্ডা। এই যে আমি নিউক্লিয়ার হেলথ হাব এলএলপি একটা যে কোম্পানি স্টার্ট করছি, তার মেজর একটা পার্ট হচ্ছে সমাজের সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। যদিও এটা সম্পূর্ণ কোনো নো প্রফিট থিং কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এই দায়িত্বটা নিতে আমি চাই অ্যাজ এ বিজ্ঞানী সায়েন্টিস্ট হয়ে। আমি মনে করেছি যে সমাজের সচেতনতা একটা বিশাল বড় অধ্যায়, এবং যেটা মানে কনসিস্টেন্সি রেখে নিয়ে আসাটা খুব দরকার, এবং সেটাই আমরা করছি। সেই জন্য থ্যাংক ইউ বিজ্ঞ দাদু, তোমার আমাকে সাথ দেওয়ার জন্য। কিন্তু তুমি নো প্রফিট থিং বললে বটে, কিন্তু একটা জিনিস বিজ্ঞানী আমি বলতে চাই, এটা হয়তো তোমার অর্থনৈতিক কোনো প্রফিট থেকে না, কিন্তু যারা দেখবেন, যারা সচেতন হবেন, তাদের জন্য কিন্তু লাভদায়ক একটা ব্যাপার, এটা আমি বলতেই পারি। এবং শুধু তাই নয়, আপনাদের আমি বলছি, এই যে বিষয়টা আপনারা আজকে দেখছেন, এটা শেয়ার করুন এবং প্রশ্ন করুন বিজ্ঞানীকে আজকের বিষয় নিয়ে। বিষয়টা আবার আমি আপনাদের বলে দিই, বিষয়টা হচ্ছে শৈশবের স্থূলতা এবং ওবেসিটি। প্রথমেই আমি যে কোশ্চেনটা করব বিজ্ঞানী, আচ্ছা, এই শৈশবের স্থূলতা এবং ওবেসিটি, এই জিনিসটা কি? হ্যাঁ, স্থূলতা মানে ওবেসিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম আমাদের বিজ্ঞ দাদু এবার ইংরাজি জানতে শুরু করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো খুব ভালো প্রশ্ন করেছো বিজ্ঞ দাদু। ব্যাপারটা হচ্ছে স্থূলতা ব্যাপারটা কি, মানে ওবেসিটি, রাইট? তো ওবেসিটি তো আমাদের একটা, আমরা দেখি যে আমরা কি দেখি, আমরা দেখি অনেক ছেলে মেয়ের ওয়েট অনেক গেইন হয়ে গেছে কম বয়সে, সময়ের রেসপেক্টে, মানে বয়সের রেসপেক্টে অনেক ওভার ওয়েট হয়ে গেছে, রাইট? এগুলোকে আমরা দেখতেই পাই আশেপাশে, রাইট? তো সেগুলোই কিন্তু আমাদের কনসার্ন পয়েন্ট, সেইগুলোই কিন্তু বাবা মায়েদের ভাবার পয়েন্ট ইন বিজ্ঞান ভিত্তিক আলোচনা শোনার জন্য তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কারণ তার পেছনেও রয়েছে বিজ্ঞান ভিত্তিক সচেতনতা। তো ঘটনা হচ্ছে যে আমাদের প্রত্যেকে কি করি, আমরা বডি মাস ইন্ডেক্স মেজার করি, রাইট? যখন কোনো হেলথ কেয়ার সেক্টরে আমরা যাই, তখনই আমরা ওয়েট মাপি, আমরা ওয়েটটা মাপি, হাইটটা মাপি। এই ওয়েটটা আর হাইটটা দিয়ে একটা বিএমআই ক্যালকুলেশন করা হয়, যেটাকে বলে বডি মাস ইন্ডেক্স। এক্স্যাক্টলি। তো ঘটনা হচ্ছে এবার এগুলো শিশুদের ক্ষেত্রে একরকম একটা মেজার আছে, যেটা একটা ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা স্ট্যান্ডার্ড একটা প্লট আছে, গ্রাফিক্যাল প্লট আছে, যেখানে সেগুলোকে মেজার করা যায়, এবং সেখানে একটা পার্সেন্টাইল দিয়ে বোঝানো হয়, যে সেই পার্সেন্টাইল দিয়ে একটা মেজারমেন্ট করা হয়, যে সেটা কতটা তার বিএমআইটা নর্মাল, বা সেটা ওভারওয়েট হয়েছে, বা সেটা ওবিসিটির দিকে যাচ্ছে, তার একটা মেজারমেন্ট আছে। তো সেগুলো ডাক্তারবাবুরা নিজেরা যখন আপনারা কোনো ক্লিনিকে বা ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করেন, তখন নিশ্চয়ই আপনারা এটা জানতে পারেন। এবং যদি জানতে না পারেন, যখন ওয়েট বা হাইট মেজার করা হয়, যদি বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছেন যেগুলো মেজারই করে না, তাহলে জানবেন সেই ডাক্তারবাবুদেরও লিমিটেশন আছে। কারণ এই আলোচনাগুলো করা খুব দরকার। এইগুলো হচ্ছে যখন শিশুদের যখন দেখাবেন কোনো একটা রুটিন, একটা পর্যবেক্ষণ করতে হয়, তো একটা রুটিন, একটা জন্মানোর পর থেকে একটা রুটিন, একটা ডেভেলপমেন্ট স্টেজ চলে। তো সেখানে আমাদের একটা ওয়ার্ল্ড মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যে কত পার্সেন্টাইল এটার গ্রোথ হচ্ছে, কত পার্সেন্টাইল, মানে সেটার একটা মেজারমেন্ট আছে। তো সেটা যখন অনেক অধিক হয়ে যায়, তখনই সেটা একটা 95% ওপর যখন চলে যায়, পার্সেন্টাইল হিসেবে করা হয়, তখন কিন্তু একটা কনসার্ন বিষয়, এবং সেই সময় আপনাদেরকে কিন্তু সেই ব্যাপারে নজর রাখতে হবে, এবং সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে নর্মাল বিএমআই রেটে নিয়ে আসা যায়, সেটাকে ভাবতে হবে। তো আমাদের এই যে অতিরিক্ত ফ্যাট ডিপোজিশন,
অতিরিক্ত ফ্যাট ডিপোজিশন, যেটা আমাদের ওয়েট বাড়ায়, রাইট? তো এই ওয়েটটা যখন বাড়তে বাড়তে, যেমন অ্যাডাল্টদের ক্ষেত্রে বলি, অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন বিএমআইটা গ্রেটার দেন 25, 25-এর ওপর যখন হতে শুরু করলো, তখনই কিন্তু সে ওভারওয়েট। যখনই সেটা 30-এর ওপর হয়ে গেল, তখন কিন্তু তাকে ওবিসিটি তার মধ্যে বলা যায়, যে ওবিসিটি বলে একটা পয়েন্ট তার মধ্যে আসছে, স্থূলতা আসছে। এবার এই স্থূলতা আসছে, স্থূলতার কি কোনো ট্রিটমেন্ট আছে? কোনো ট্রিটমেন্ট নেই। কি করতে হবে সেটা আমি বলবো, প্রিভেন্টিভ মেজার, রাইট? তো ঘটনা হচ্ছে সেইগুলোই আমাদের কনসার্ন পয়েন্ট। তো তো আমাদের এর জন্য একটা সায়েন্টিফিক একটা কথা আমার বলাটা খুব দরকার, যে আমাদের যে আমরা ব্রেন কি, আমরা যখন খিদে পাই খাই, রাইট? আমরা খিদে পাচ্ছি, আমরা খাচ্ছি, একটা সিগন্যাল যাচ্ছে। তাহলে সেই সিগন্যালটা আমাদের যে খেতে হবে বলছে, রাইট? এবার আমাকে যদি সেই সিগন্যালটা বলে আমি বারবার খাবো, রাইট? বেশি যত খাবেন তত কি হলো, আমাদের যত খাচ্ছে আমাদের কতটুকু দরকার, আমাদের শরীরের মেটাবলিজম, আমাদের শরীরের মানে সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়া এগুলো চালানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ডায়েট লাগে, নির্দিষ্ট পরিমাণ ফুড বা নিউট্রিশন যেগুলো কালেকটিভলি বলা হচ্ছে সেগুলো লাগে, রাইট? একটা নির্দিষ্ট পরিমাণ লাগে। তার অতিরিক্ত যখনই হয় সেগুলো কিন্তু আমাদের ফ্যাট ডিপোজিশনের দিকে এগোয়, এবং সেটা আস্তে আস্তে টার্ন নেয় ওবেসিটির দিকে, যারা এটাকে কন্ট্রোল করে না। কারণ তো আমাদের কৌশিক মন্ডল, ধন্যবাদ জয়েনিং করার জন্য। তো এই ব্যাপারটা আরেকটু এক্সপ্লেন করে বলি। আমাদের যে ব্রেনের সিগন্যাল গুলো যায়, এই যে আমাদের ফ্যাট টিস্যু থেকে সিগন্যাল যায়, প্যানক্রিয়াটিস থেকে সিগন্যাল যায়, আমাদের ডাইজেস্টিক ট্র্যাক থেকে সিগন্যাল যায়, এগুলো কখন ট্রান্সমিটেড হয় ব্রেনে বিভিন্ন হরমোন দিয়ে, রাইট? তার মধ্যে কিছু আছে লেপটিন, ইনসুলিন, এই হরমোনগুলো এর মধ্যে কাজ করে এবং এগুলো ট্রান্সমিট করে ইনফরমেশন গুলোকে। এবার সেটাই আমরা কখনো কখনো অতিরিক্ত খিদে পাই, আমরা সেগুলো বুঝতে পারি, আমরা তখন খাই, রাইট? সো এবার আমরা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অতিরিক্ত যে খাবারগুলো খাচ্ছি, আমরা কোনো এক্সারসাইজ করছি না, যেগুলো আমরা কি করে বার্ন করে। আমরা এখন দেখবেন, এখন সবাই হেলদি থাকার জন্য আমরা কি করি, আমরা এখন এক্সারসাইজ শুরু করছি, জিমে যাচ্ছি, কি করছি না, বার্ন করছি, খাবার খাচ্ছি, প্রোটিন শেক, আমরা অনেক কিছু খাচ্ছি, আমরা কি করতে চাইছি না, বার্ন করতে চাইছি, যে শরীরের অতিরিক্ত জিনিস বার্ন, ক্যালোরি বার্ন। ঘটনা হচ্ছে এইটাই হচ্ছে ব্যাপার, যে ক্যালোরি বার্নটা আমরা কেন করছি না, আমাদের অতিরিক্ত আমরা যে সমস্ত খাবার খাই যেটা আমাদের প্রয়োজন, তার অতিরিক্ত যেন আমাদের ফ্যাট ডিপোজিশন না হয়, সেই জন্য আমরা ক্যালোরি বার্ন করছি। তো আলটিমেটলি দিস কালেকটিভলি হচ্ছে যে আমরা যে লাইফস্টাইল ডিল করি, সেই লাইফস্টাইলে যদি আমরা অতিরিক্ত খাবার খাই, যেটা আমাদের ফ্যাট ডিপোজিশন সাহায্য করবে, এবং যেটা আমাদের যে বডি মাস ইন্ডেক্সটা বেড়ে যাবে, একটা ছোটদের ক্ষেত্রে 0 থেকে 5 বছরের মধ্যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, 5 থেকে 19 বছরের জন্য একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যে সেটাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লট আছে। সেই প্লট দিয়ে জেনারেলি এগুলোকে মেজার করা হয়, যে সে কত পার্সেন্টাইলে পড়ছে। যদি 95% উপরে হয়ে যায়, তাহলে অবশ্যই কনসার্ন পয়েন্ট, এবং সেটাকে আমরা ওবিসিটি একটা ইন্ডেক্স আমরা মেজার বলতে পারি, যে উই নিড টু কেয়ার অ্যাবাউট ইট। তো সেই কারণে আমাদের ওবিসিটি এই নিয়ে আলোচনা, এবং এটা আপনারা যখন আপনাদের শিশু বা 5 বছরের মধ্যে ছেলে মেয়ে বা 19 বছরের ছেলে মেয়েদের মধ্যে দেখছেন যে অতিরিক্ত ওয়েট গেইন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এগুলো আপনাদেরকে ভাবতে হবে, এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ, যেন ওই কি যেন এখন সমস্ত বিভিন্ন রকম চারিদিকের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেগুলোতে প্রলোভিত হবেন না। এটা খেলে ফ্যাট ঝরে যাবে, এগুলো প্রচুর শারীরবৃত্তীয় ক্ষতি করে, যেগুলো সায়েন্টিফিক কোনো মানে এগুলো ক্ষতির সংখ্যাটাই বেশি, এবং সেইগুলোকে থেকে খুব কেয়ারফুল, এবং সেগুলো অবশ্যই যা কিছু করবেন, যে ধরনেরই ব্যবস্থা করবেন, ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করবেন। এবং আমি কিছু আপনাদের সামনে একটু পরে টিপস দিচ্ছি কিভাবে এগুলো হচ্ছে। তো এই হচ্ছে বেসিক একটা ওবিসিটির একটা ইন্ট্রোডাক্টরি একটা আলোচনা, যে আলোচনাটা আমি এখন করলাম। তো এইটা হচ্ছে রিয়েল একটা আমাদের কনসার্ন পয়েন্ট, এবং সারা বিশ্বে এখন মিলিয়ন মানে যদি দেখেন যে কোনো একটা প্রপার ওয়েবসাইট, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যদি ওয়েবসাইটে যান, তারা দেখবেন যে কম করে 400 মিলিয়ন ছেলে মেয়ে, শিশু এই সারা বিশ্বে ওবিসিটি প্রবলেমে ভুগছে। সো ইটস একটা গ্রেট প্রবলেম। বহু হেলথ
রিলেটেড সমস্যা আগামী দিনে আসতে পারে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করছি। বলো বিদ্যুৎ দাদু। ঠিক ঠিক ঠিক। না না, এটা তো তুমি ঠিকই বলেছো। ছোটদের একটা লোভনীয় জিনিসের প্রতি একটা টান থাকে, একটা অ্যাট্রাকশন থাকে। আর কাছে যদি সে একটা আইসক্রিম দেখে খেতে চায়, মা বাবার কাছে গায় না। এটা আমিও ছোটবেলায় করেছি। কিন্তু না, তারপর আমি ক্যান্ডি বলতে আছে, চাই, ক্যান্ডি আছে, তোমার হ্যাঁ ক্যান্ডি আছে, ক্যান্ডি, মুখরোচক চকলেট, খাবার আছে, হ্যাঁ, মুখরোচক খাবার আছে, প্যাকেট প্রসেস তারপর খাবার কেক, আছে, চিপস পেস্ট্রি, আছে, পিজা, চিপ, কেক, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি পিজা। তো পেস্ট্রি, এগুলো, পিজা, এইগুলো। হ্যাঁ, তো কোকা কোলা, কোকা কোলা। এক্স্যাক্টলি। তো এর অনেক রকম শক্তিবর্ধক পানীয় রয়েছে, হ্যাঁ যেগুলো বলবে এনার্জি দেবে, শিশুদের এনার্জি দেবে। হ্যাঁ, যেখানে হ্যাঁ, চিনি গোলা জল থাকে, আর কিছু কি অ্যাড করে ভগবান জানে। হ্যাঁ, আলটিমেটলি কি করবে? সেটা সুখী মিত্র চলে এসেছেন, থ্যাংক ইউ। আমি সুখী হয়ে গেছি, সুখী মিত্র। আমার মিত্র সুখী, আমিও সুখী। বাহ। তো আপনারা প্রশ্ন করুন, আপনারা আসুন, আমাদের এই প্রত্যেকটা যে এপিসোড আমরা করি, জানবেন এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা কিন্তু সোসাইটির মধ্যে একটা স্বাস্থ্য সচেতনতার বার্তা জাস্ট নিয়ে আসি। তাই আমাদের এই প্রোগ্রাম খুব লিমিটেড, আমাদের ক্যাপাসিটি, একটু শেয়ার করবেন যাতে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। ঠিক ঠিক। না, যেটা বলছিলাম আর কি, বাচ্চাদের আর কি দোষ দেবো? এখন তো তারাও, আগে যেমন মোবাইলটা আমরা তাদের হাতে দিতাম না, আমরা চেষ্টা করতাম যে বাচ্চারা যেন মোবাইলটা হাতে না নেয়, কিন্তু এখন তো সবকিছু তাদের মোবাইলে, পড়াশোনাটাও মোবাইলে। এবং মোবাইলে যদি একটা কিছু, ধরো ইউটিউবের ভিডিও দিচ্ছে, তারা হঠাৎ করে ফেসবুকে চলে গেল, বাবা মায়ের ফেসবুক প্রোফাইল, আমি জানি না কজন এরকম খেয়াল রাখেন, কিন্তু হতেই তো পারে। এই যে ভিডিও দেখার সময় টিভিতে নানা রকম অ্যাড, যেখানে তারা যাদের ফলো করে, ধরো খেলোয়াড়রা, ধরো সিনেমা আর্টিস্টরা, তারাও তো এই ধরনের বিজ্ঞাপন করে, বাচ্চাদেরকে লোক দেখায়। কি করবে বাচ্চারা বলো তো? সেই না, জন্যই আমি বাবা যেটা, মায়েদের সচেতনতা, সেই জন্যই বাবা মায়ের সচেতনতা ঠিক খুব ঠিক, দরকার, এবং এই ধরনের আলোচনা একটু সময় দিয়ে শোনাটাও খুব দরকার। একদম একদম। আর লোভনীয় করে বিজ্ঞাপন গুলো তো তৈরি করা হচ্ছে যাতে আরো বেশি বিক্রি হয়। কিন্তু আমি যেটা বলছি, শুধু কি খাওয়া দাওয়াটাই কারণ ওবেসিটি বা এই শৈশবের স্থূলতার পিছনে, নাকি অন্য কোনো কারণও আছে? খুব যদি ভালো প্রশ্ন, বিজ্ঞানী একটু বুঝিয়ে দেন। খুব খুব হ্যাঁ ভালো হ্যাঁ, প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রথমত যে মেন কারণটা হচ্ছে আমাদের আমাদের যেটা রয়েছে এখন, সেটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তার ফলে প্রসেস ফুড আমরা খাই। যে প্রসেস ফুড হ্যাঁ যেগুলোকে আমরা খাই, সেটা কিন্তু একটা মানে বিশাল বড় একটা ডেঞ্জার আমাদের ছেলে মেয়েদের জন্য নিয়ে আসছে আগামী দিনে। সেই প্রসেস ফুডটা আমাদের এই যে কথাগুলো একটু আগে বিগত আমরা আলোচনা করলাম, যে আমরা যে এই যে এত ক্যান্ডি বার খাচ্ছি, এত মুখরোচক খাবার খাচ্ছি, এত প্রসেস ফুডের মধ্যে চিপস বা অন্যান্য যে সমস্ত সেরাল নিয়ে আসছি, এগুলো সবই তো প্রসেস ফুড। তারপর ধরুন বাচ্চাদের জন্য এই ফুড ওই ফুড, যেই ফুডই বলুক না কেন, সেগুলো সবই হচ্ছে কিন্তু প্রসেস ফুড, সেগুলো সবই কিন্তু প্রসেস ফুড। একদম একদম। তো এই প্রসেস ফুডটা একটা কি হয়, আমরা প্রয়োজনের অতিরিক্ত অনেক সময় খাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এত সুস্বাদু হয়, এমন ভাবে এটাকে তৈরি করা হয়, এমন ইনগ্রেডিয়েন্ট প্যাকেজিং এর মধ্যে প্যাকেজিং। করা হয়, প্যাকেজিং করা হয়। এক্স্যাক্টলি। তো এই যে প্যাকেজড ফুড, এই প্যাকেজড ফুডগুলো কিন্তু আমাদের একটা কনসার্ন পয়েন্ট, বিকজ অফ আপনারা কতটা কনজিউম করবেন, কারণ এগুলো হচ্ছে সবই একটা প্রসেস ফুড। এবং প্রসেস ফুড থেকে কিন্তু আমাদের এই ওবিসিটির একটা ওয়ান অফ দ্য, মানে যদি কারণ ধরা হয়, যে মেজর কারণের মধ্যে একটা হচ্ছে মেজর কারণ। এইবার আমরা কি করি, আমাদের লাইফস্টাইলটা দেখো। আমাদের লাইফস্টাইলটা আজকে হয়ে গেছে, ছেলেমেয়েরা সকালবেলা পড়তে যাচ্ছে, বিকেলবেলা তারপরে স্কুলে যাচ্ছে। ইন জেনারেল, এখন নয় করোনা প্যান্ডামিকের সময় আমাদের একটু অনলাইনে চলছে বা স্কুল বন্ধ আছে, কিন্তু ইন জেনারেল যেটা প্র্যাকটিস, রাইট, ইন জেনারেল যেটা প্র্যাকটিস হচ্ছে, স্কুলে গেল, স্কুল থেকে এসে আবার কি করলো, সঙ্গে সঙ্গে টিউশন, প্রাইভেট, তাদের খেলার কোনো টাইম পাচ্ছে না। যে খেলার যে টাইমটা, যে আমাদের ছেলে মেয়েরা খেলবে, সে খেললে যে ব্রেন ডেভেলপমেন্ট হয়, এটা বাবা মারা পুরো ভুলে গেছে। যে খেলতে গেলে যে কত ব্রেন ডেভেলপমেন্ট হয়, যে এই যে ছোটাছুটি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, টিম লিড করা, এই যে ম্যাচিউরিটি যে ফর্ম করে লাইফের সাথে, যে মানে ছোট ছেলে মেয়েরা যে ম্যাচিওর হয়,
যে এক একটা ছোট ছোট ইভেন্টকে অর্গানাইজ করতে পারে, এই যে তারা ছোটাছুটি করে, বার্ন করে, ব্রেনের মধ্যে কত সিগন্যালিং ট্রানজাকশন হয়, এইগুলো কিন্তু সব আজকালকার দিনে মানে অবসুলেট হয়ে যাচ্ছে, মানে এগুলো আর খুব দেখা যাচ্ছে না, খুব রেয়ার। কিন্তু বিশেষ করে শহরাঞ্চলের ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা সর্বত্রভাবে প্রযোজ্য। গ্রাম বাংলার ছেলে মেয়েরা এখনো ছোটাছুটি করে, এখনো তাদের খেলার মাঠ আছে, খেলতে যায়, আমরাও খেলেছি। ইভেন নট অনলি দ্যাট, মানে আমি বলতে চাইছি যে আমি আমার নিজের ছেলেকে নিয়েও, শিবমকে নিয়েও প্রতিদিন এই সামারে, আমাদের তো একটা উইন্টার সিজন 3-4 মাস ঘর থেকে বেরোনো যায় না, তো এখানে ইনডোর সিস্টেম আছে, বিভিন্ন ফেসিলিটিস আছে উইন্টারের জন্য। কিন্তু সামারে কিন্তু যেখানে যত আমাদের কমিউনিটি পার্ক আছে, সেখানে খুব সুন্দর, মানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু সেখানে যায় এবং ছোটাছুটি করে। এবং আমি প্রতিদিন আমি অ্যাটলিস্ট 2 ঘন্টা করে আমি পার্কে আমি গেছি। লাস্ট 4 থেকে 5 মান্থ যদি দেখবেন আমি অনেক সময় ভিডিও করেছি গাড়িতে বসে বসে, মানে কি আমি পার্কে বসে আমি তো রেগুলার দেখি। তো মানে ব্যাপারটা হচ্ছে, কিন্তু ছেলে খেলছে, আমি ছেলেকে দেখছি, আমি জাস্ট সামনে গাড়িতে একটু বসে আছি, গাড়ি থেকে আমি দেখছি, একদম পুরো সেখানে পার্কিং লট আছে। তো ঘটনা হচ্ছে এইভাবে কিন্তু আমাদের এইগুলো কিন্তু আমরা বাবা মায়েরা খুব একটা কেয়ার করি না, কিন্তু এগুলোর প্রচুর ভ্যালু আছে। এই ভ্যালুগুলো ওই পরীক্ষার খাতায় কিন্তু রিফ্লেক্ট হয় না। আপনারা সবসময় যে পরীক্ষার খাতার মার্কসটাকে রিফ্লেক্ট করতে চান, কিন্তু পরীক্ষার খাতার বাইরেও অনেক কিছু ডেভেলপমেন্ট হওয়া দরকার, যেগুলো কিন্তু এইভাবে হয়। তো এইগুলো আলটিমেটলি কালেকটিভলি শিশু হেলথকে অনেকটা ব্যালেন্স করে, ঠিক আছে? আলটিমেটলি আমাদেরকে শিশুর হেলথকে কিন্তু একটা ব্যালেন্স করে। তাহলে আমাদের এই ওবিসিটির মেন কারণ হচ্ছে, ওয়ান অফ দ্য কারণ হচ্ছে যে প্রসেস ফুড, 2 নম্বর হচ্ছে আমাদের লাইফস্টাইল, আর 3 নম্বর হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। যে কথাটা আমরা শুনি না, আমরা যারা মানে উচ্চবিত্ত, বাংলায় বলতে গেলে আমি উচ্চবিত্ত, সো তাদের ক্ষেত্রে ছেলে মেয়েরা দেখবেন একটু ফ্যাটি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনারা দেখেছেন কিনা জানি না, এটা কিন্তু একটা, যদি আপনি সার্ভে করেন তাহলে দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসছে। এটা হয় কেন? এক্স্যাক্টলি। উচ্চবিত্ত ছেলে মেয়েদের, আমরা আইপিএল দেখার সময় দেখেছিলাম ওই আঙ্গানি ঈশ্বরের ছেলেগুলোকে, বাবারে কি মোটা ছিল, কিন্তু এখন আবার রোগা হয়ে গেছে। আচ্ছা, এটা অবশ্য অন্য কিছু করে হয়েছে। অত ডিটেলস তোমাকে ভাবতে হবে না, স্পেসিফিক্যালি ইন জেনারেল ভাবলে কি হবে, কি হয়, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন যেহেতু অনেক বেশি, তারা অনেক বেশি কি হয়, যারা এই ধরনের ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তারা বেশি কনজিউম করে, তারা বেশি প্রসেস ফুড বেশি কনজিউম করে। এইগুলো তাদের মধ্যে অনেক এন্টারটেনমেন্ট জিনিসগুলো, যেগুলো তারা বেশি লাইক করে, ঘরে বসে বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা খেলাধুলাটা কম করে, অন্যান্য ছেলে মেয়েদের সাথে মিশতে চায় না, তাদের একটা সোশিও বেরিয়ারও তৈরি করে দেওয়া হয় অনেক সময়, যে ওদের সাথে মিশবে না। সো তার ফলে কি হয়, তারা অটোমেটিক্যালি একটু স্থূলতা পায় সাইজে। তো সেটাও কিন্তু একটা ইন লং টার্মে প্রচুর একটা হেলথ হ্যাজার্ড আছে তাদের জন্য। একটু পরে সেই হেলথ হ্যাজার্ড, মানে হেলথ রিলেটেড কনসিকোয়েন্স নিয়ে আলোচনা করব। তো ঘটনা হচ্ছে যে এই যে কারণগুলো বললাম, এই কারণগুলো ছাড়াও খুব অল্প, মানে 5 to 10% মানুষদের ক্ষেত্রে জেনেটিক কিছু কারণ আছে, যে কারণগুলো সাধারণত আমরা শুনি না। সো জেনেটিক কিছু কারণ আছে, সেই জেনেটিক মোটামুটি মোর দ্যান 50 জিনস, যেগুলো অত জিনের নাম জানা সম্ভব, মানে আমাদের কারো পক্ষে সম্ভব নয়, মনে রাখাও সম্ভব নয়। মোটামুটি এটুকুনি জেনে রাখুন যে কিছু জেনেটিক ফ্যাক্টরস অ্যাটলিস্ট আপ টু 10% মানুষের, সেই শিশুদের ক্ষেত্রেও কিন্তু তাদের লাইফস্টাইলের সাথে ম্যানিফেস্ট করে, মানে স্থূলটাকে আরো ম্যানিফেস্ট করে দিল, এই জেনেটিক ফ্যাক্টরগুলো আছে বলে। সো তাদের মধ্যে ওয়ান অফ দ্য মেজর জিন, যেটাকে বলে MC4R, মেলানোকর্টিন 4 রিসেপ্টর। তো মেলানোকর্টিন 4 রিসেপ্টর, এটা ফাংশনালি যখন ডিক্রিজ করে যায়, তখন আমাদের ফিল হাংরি, আমরা মানে আমাদের তখন খিদে, মনে হচ্ছে যেন খিদে, মানে এখুনি খেলাম, আবার খেলাম। তো এই জিনটা যখন একটু ডিসফাংশন স্টেটে থাকে, সেটা অনেক সময় হেরিডিটারি হয় কিছুটা, তো সেগুলো তখন আমরা ফিলিং হাংরি করে, এবং সবসময় আমরা তখন খাই, তখন এটাকে হাইপারফেজিয়া বলা হয়, রাইট? আমরা শুধু খেয়েই যাচ্ছি, তাহলে আমরা অতিরিক্ত খাচ্ছি, আমরা বার্ন কম করছি, আমরা অটোমেটিক্যালি কি হচ্ছে, ফ্যাট টিস্যু শরীরে গেইন করছি, আমাদের স্থূলতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এছাড়াও আরো অনেক জিন আছে, তার মধ্যে এফটি বলে একটা জিন আছে, ওটা হচ্ছে ফ্যাট মাস অ্যান্ড ওবিসিটি অ্যাসোসিয়েটেড জিন, এফটি। আরো কিছু জিন আছে, যেমন লেপ্ট জিন, যেটা হচ্ছে লেপটিন জিন। এগুলো সবই কিন্তু এই আমাদের হাঙ্গারকে অনেক ইনক্রিজ করে দেয়,
রাইট? হাঙ্গারটা পরিশ্রম করছি বলে হাঙ্গার নাই, না পরিশ্রম করলেও হাঙ্গারটাকে ম্যানিফেস্ট করে। সো কালেকটিভলি এই ধরনের বিভিন্ন জিন, আরো অনেক জিন আছে, এই যে বললাম আপ টু 50 জিনস, এরা কিন্তু একটা আমাদের শরীরের মধ্যে কিন্তু আমাদের লাইফস্টাইলের সাথে জুড়ে গিয়ে কারো ক্ষেত্রে বেশি ম্যানিফেস্ট করে, কারো ক্ষেত্রে কম ম্যানিফেস্ট করে। তো এইগুলো কিন্তু আমাদের এই কালেকটিভলি একটা আমাদের এই যে শিশুদের মধ্যে এই যে মিলিয়ন মিলিয়ন ছেলে মেয়েদের, ভারতেও কিন্তু এখন এই মিলিয়ন মিলিয়ন সংখ্যাটা কিন্তু আছে, এক্সাক্ট নাম্বারটা আমি বলছি না, আমি বলছি মিলিয়ন মিলিয়ন ছেলে মেয়ে কিন্তু আজকে কিন্তু এই ওবিসিটি সমস্যায় ভুগছে। তো এই হচ্ছে মেজর টোটাল একটা কারণ। এই যে কারণগুলোকে আমরা কিন্তু নিজেরাই আমাদের নিজের লাইফস্টাইলের মধ্যে নিয়ে চলে এসেছি, এবং সেটা কিন্তু আলটিমেটলি ভবিষ্যতে একটা বিশাল হেলথ কনসার্ন পয়েন্টে আসতে পারে। সেই ব্যাপারে আজকে বাবা মায়েদের কিন্তু সচেতন হওয়ার সময় এসেছে, এবং সেই জন্যই আমাদের এই প্রোগ্রাম। ঠিক ঠিক ঠিক, সকলকে বলছি আপনারা এই যে বিষয়, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যারা আমাদের দেশের ভবিষ্যৎ, সেই বাচ্চাদের কথা, বাচ্চাদের নিয়ে আলোচনা, বাচ্চাদের যে স্থূলতা, শৈশবের স্থূলতা এবং ওবেসিটি যারা দেখছেন তারা প্রশ্ন করুন, বিজ্ঞানী উত্তর দেবেন। চন্দনা চ্যাটার্জি, পুলক ব্যানার্জি, সকলকে আন্তরিক ভালোবাসা। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা দেখছেন কান্তা ঘোষ, গুড মর্নিং। তিনি বিশ্বরূপ বাবুকে বলেছেন, আমাকে বললে গুড ইভিনিং বলতেন। কারণ উনি আমাদের বীরগোদাদু আবার এসব কাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে কাকে বলা হচ্ছে? মোবাইল এডুকেশন ওবেসিটি আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিকই, স্কুলে যাচ্ছে না, এই যে বিজ্ঞানী যেটা বললেন, স্কুলে যাই, বন্ধুদের সঙ্গে শুধু তো পড়াশোনা নয়, তাদের সঙ্গে খেলাধুলা, হুটোপাটি, কত কিছু করে আমরা স্বাস্থ্য চর্চাও করি। তো সেইটা আমাদের তো বাচ্চাদের একদম বন্ধ হয়ে গেছে, এটা একদমই ঠিক কথা। তো আমার যে পরের কোশ্চেনটা, আচ্ছা সুখী মিত্র, জন ইয়ে দাদু সায়েন্স একদিকে আশীর্বাদ আর একদিকে অভিশাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আমাদের অনেক ইনক্রিজ করেছে। এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আরো বেশি আমাদের প্রলোভিত করেছে। তার ফলে আমাদের যে নর্মাল যে হেলদি ডায়েট, যেটা আমরা ন্যাচারালি আমরা যেটা নিতে পারি, যেটা আর বিশেষ কিছু প্রয়োজন নেই, সেই ফুড হ্যাবিট থেকে আমরা আস্তে আস্তে যে সরে আসছি, লাইফস্টাইলের সাথে সরে আসছি, তার ফলে কিন্তু এই ম্যানিফেস্টেশন গুলো আস্তে আস্তে আমাদের মধ্যে ইনক্রিজ করছে। এছাড়া আরো অনেক হেলথ রিলেটেড কি বলবো কনসিকোয়েন্সেস আছে আর কি, আমি বলছি একটু পরে। কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন, যদি আমি নাম করেই বলি, যেমন এফএসএসআই, তারা যেমন ফুডগুলোকে তারা মানে ওই স্ট্যাম্প লাগায় যে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, মানে যেগুলো দেশের সেইগুলো মানে আছে, সেগুলো দেওয়া দেখো থাকে। রেগুলেশন, না সেটা তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাপকাঠি আছে, তার একটা মেজারমেন্ট আছে, তার একটা মনিটরিং আছে, সেটা তো আছেই। সো সেটা নিয়ে সেটা আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা সেটা যদি সেটা ডেলি কনজিউম করি, যেটা কিন্তু আমাদের ভালো নয়। আমরা পরিমাণটা বজায় রাখতে হবে, যে আমরা যদি সবসময় তার উপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তার তো সুদূর প্রসারী ফলটা আমাদের মেনে নিতেই হবে। সেটা তো আর সেখানে লেখা থাকে না, রাইট? যে কনজিউম তুমি কতটা করবে, সেটা আমাদের লাইফস্টাইলের উপর লেখা থাকে। আমরা লাইফস্টাইলে কোনটা কনজিউম করব কম, কোনটা বেশি করব, তাহলে তার জন্যই আমাদের হেলথ লিটারেসিটার প্রয়োজন। এবং সেই হেলথ লিটারেসিটা আপনারা এই নিউক্লিয়ার হেলথে বিজ্ঞানীতে পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখবেন। হ্যাঁ, আমরা আপনাদের ইনসিস্ট করবো যে আপনারা প্রশ্ন করুন, কারণ আমাদের কাছে সমস্ত প্রশ্ন মাথায় আসে না। আপনাদের প্রশ্ন, আপনাদের সাহায্য পেলে আরো আমরা জানার বিষয়ে আরেকটু এগিয়ে যাব, এটাই বলছি। আর আমার যে পরের কোশ্চেনটা, সেটা হচ্ছে এই যে শৈশবের স্থূলতা বা ওবেসিটি, এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে, কি কি সমস্যা হতে পারে? এক্স্যাক্টলি। তাহলে আমরা একটু আগে এক্সকিউজ মি তাহলে বিজ্ঞ দাদু, আমরা একটু আগে জানলাম যে একটা ইন্ট্রোডাক্টরি স্থূলতা ব্যাপারটা কি, এবং আমরা দেখলাম যে কি কি কারণ হতে পারে। এইবার যে কনসিকোয়েন্সেস,
এটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে হেলথ রিলেটেড কি কি কনসিকোয়েন্সেস আমরা ফেস করতে পারি যে সমস্ত শিশুরা আজকে এই স্থূলতা সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। অবশ্যই প্রতিরোধ আছে, সেটাতেও আসবো স্টেপ বাই স্টেপ। একটা কমপ্লিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আজকে আমরা করছি। তো সেখানে আমাদের যারা স্থূলতা সমস্যায় ভুগছেন, এবং এটা শুধু শিশুদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যদিও আমরা আজকে স্পেশালি ফোকাস করছি শিশুদের ক্ষেত্রে, মানে বেসিক্যালি এভরিথিং বড়দের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে এটাকে ব্রড সেন্সে যদি আপনারা বলেন। তো সেখানে এই এখন দেখবেন অনেক সমস্যা যেগুলো আসছে, ছোট ছোট ছেলে মেয়েদের যারা স্থূলতায় ভুগছেন, এবং বাবা মায়ের যদি দেখে থাকেন তাহলে আমার কথাগুলো অনেকটা ভেরিফাইড করবেন, ইয়েস জানাবেন যে হ্যাঁ, পরে বিচার করে, যে তারা দেখবেন ডায়াবেটিক্সে ভুগছেন এখন থেকে, তারা হাই ব্লাড প্রেসারে ভুগছে এখন থেকে, তারা জয়েন্ট পেনটে ভুগছে, জয়েন্ট পেন তাদের জয়েন্ট পেন হচ্ছে এখন থেকে, তাদের ক্যান্সার রিস্কটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে, তারা অনেক ডিপ্রেশনে ভুগছে, তারা ডাইজেস্টিক অনেক প্রবলেমে ভুগছে, তাদের অস্টিও অ্যাথরাইটিস হচ্ছে, মানে অস্টিও অ্যাথরাইটিস এই ছোটবেলা থেকে হচ্ছে, তাদের গল ব্লাডারের অনেক রকম সমস্যা আসছে, এবং এই যে মানে বিভিন্ন রকম সমস্যা, এগুলো আলটিমেটলি একটা মেন্টাল হেলথেও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সবই হচ্ছে ইন্টার রিলেটেড। তো এরা দেখবেন ডিফিকাল্ট স্লিপ করতে, তাদের মানে ঘুমোতে, মানে ঘুমোচ্ছে কম, ঘুমোতে সমস্যা হচ্ছে, তারপর তাদের লার্নিং, মানে ইভেন তারা লার্নিং সমস্যা এসে যাচ্ছে, তারা লার্নিং করার ক্যাপাসিটি তাদের কমে যাচ্ছে। এইগুলো যদি কালেকটিভলি ভাবেন তাহলে একটা লট অফ হেলথ হ্যাজার্ড যেটা তাদের মধ্যে এই ছোটবেলা থেকে তাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে, সেটা কিন্তু একটা বিশাল রিস্ক ফ্যাক্টর। এইগুলো কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরকে বাড়িয়ে দিচ্ছে। এই যে জিনিসগুলো না, এগুলো যখন তারা বড় হবে, এই স্থূলতা নিয়ে বড় হবে, যখন বড় হবে অ্যাডাল্ট, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যখন পৌঁছাবে, তখন এই যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম, সেই রিস্ক ফ্যাক্টর গুলো আরো ম্যানিফেস্ট হবে, তার ফলে এগুলো আরো বেশি ম্যানিফেস্ট হবে। তার ফলে শুধু দেহে আসছে না, স্থূলতা শুধু দেহে আসছে না, মাথাতেও চলে আসছে। এইদিকে কিন্তু বুঝতে হবে বাবা মায়েদের। মাথাতে বলতে লার্নিং 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 এর ক্ষেত্রে সমস্যা হয়, মেন্টাল হেলথের ক্ষেত্রে সমস্যা হয়, তারা ডিপ্রেশনে ভুগতে শুরু করে, অনেক কিছু। তো এইগুলো কালেকটিভলি, মানে ছোটবেলায় যেগুলোকে আমরা অতটা এই যে রিস্ক ফ্যাক্টর গুলো বললাম, এগুলো ছোটবেলাতে হয়তো কখনো কখনো দেখা যায়, মেজরিটি কিছু মানুষের ক্ষেত্রে, কিছু ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু এইগুলো ম্যানিফেস্ট হয়ে যখনই তারা অ্যাডাল্টহুডে পৌঁছাচ্ছে, তখন সেগুলো আরো বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, সো ইজ এ হোল লাইফ একটা হেলথ হ্যাজার্ডের মধ্যে চলে যাচ্ছে, রাইট? তো সেই কারণেই কিন্তু আমাদের স্টেপ নিতে হবে, ফিজিশিয়ানদের দ্বারা যে চেক আপ যখন হয়, এই প্রশ্নগুলো করতে হবে যে এটা ঠিক আছে, বডি ওয়েট মাস, এই যে বডি মাস ইন্ডেক্স, এটা ঠিক আছে, এটা যদি বেড়ে যায় আমি কি করব, এই প্রশ্নগুলো করতে হবে। আপনারা যখন যাবেন কোনো ফিজিশিয়ানের কাছে, সে যে কোনো ফিজিশিয়ানের কাছে, অনলাইন কনসাল্টিং করুন, অনসাইট মানে গিয়ে দেখাচ্ছেন, কনসাল্টিং করুন, যে কোনো ডিজিজ ইন্ডিকেশনের ক্ষেত্রে প্রশ্ন করবেন। বারবার আমি এই কথাটা বলি, প্রশ্ন করবেন। তাহলে প্রশ্ন করবেন তখনই যখন আপনার সেই সেন্সটা গড়ে উঠবে। নিউক্লিয়ার হেলথ ফলো করবেন, একমাত্র প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে বলছি, একমাত্র নাই, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আমি এমনি বলছি যে এখানে আমাদের হেলথ লিটারেসিটাকে আমরা গুরুত্ব দিই, সাধারণ মানুষের সচেতনতা নিয়ে আসার চেষ্টা করি। এটা আমার বলতে পারেন ব্যক্তিগত একটা উদ্যোগ, অ্যাজ এ গবেষক বিজ্ঞানী বাঙালি হয়ে আমি এটা বুঝেছি যে আমাদের বাংলায় এটা প্রচুর অভাব আছে, সেই জন্যই আমি এই উদ্যোগ করেছি। তাহলে এই টোটাল কালেকটিভ হেলথ হ্যাজার্ড যেটা আমাদের আগামী দিনে একটা চরম একটা জায়গায় পৌঁছাতে চলেছে, ওবিসিটির মাধ্যমে, সেইগুলো কিন্তু আমাদের বাবা মায়েদেরকে আজকে সচেতন হতে হবে। এবং যখন চেক আপে যাবেন, মনিটরিং এ যাবেন, বা একটা স্টেপ বাই স্টেপ আমাদের ফিজিশিয়ান কনসাল্টিং এ যখন যাবেন কোনো ব্যাপারে, প্রশ্ন করবেন এবং এই ধরনের সমস্যাগুলো যেগুলো বললাম সেগুলোর উপর নজর রাখবেন। কোনো সিমটম আসছে কিনা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করবেন। বলো ঠিক। না দারুন, এই কথাগুলো তো আমাদের সবার জানা দরকার, কারণ ছোটরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্যের কথা সব সময় আমাদের মাথায় রাখতে হবে, তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে, সেই দিকে আমাদের খেয়াল সব সময় রাখতে হবে। আচ্ছা, আমরা তাহলে আচ্ছা, কেউ পুলক ব্যানার্জি কোনো কোশ্চেন করেছেন, মানে আগে হিসাবে কত ওয়েট হলে এজ হিসাবে কত ওয়েট হলে ভালো হয়? দেখুন, আপনি যদি
দেখুন পুলক ব্যানার্জি, আপনি যখন অ্যাডাল্টের হিসেবে হিসাব করবেন, তখন একটা বিএমআই যদি গ্রেটার দেন 25, গ্রেটার দেন যদি 25 হয়, ঠিক আছে, আপনার ওয়েট ইন কিলোগ্রাম, বাট আপনার হাইট ইন 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 স্কোয়ার অফ মিটার্স, ঠিক আছে, কিলোগ্রাম বাই মিটার স্কোয়ার, হাইটটা ইন মিটার স্কোয়ার, এটা যদি ক্যালকুলেট করেন, ডাক্তাররা ক্যালকুলেট করে দেবেন আপনাকে। আপনি যখন যাবেন তখন আপনারা তো, আমার মনে হয় না খুব খুব একটা আপনার হাইটও মাপা হয়, আপনার ওয়েটটাও খুব একটা মাপা হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড যারা প্রসিডিওর, যারা এগুলো হওয়া উচিত, ওকে, এগুলো হওয়া উচিত। তো এইগুলো গ্রেটার দেন 25 হলে আপনি ওভার ওয়েটের দিকে এগোচ্ছেন, যখন গ্রেটার দেন 30 হয়ে যাবে আপনি স্থূলতার দিকে চলে গেছেন, রাইট? সো আপনাকে তখন বুঝতে হবে যে রাইট নাও আমার বডি মাস ইন্ডেক্স আমাকে বলছে বেস্ট অন আপনার হাইট, বেস্ট অন আপনার ওয়েট, আপনার একটা অ্যাডাল্ট স্টেজে যে আপনি স্থূলতার দিকে এগোচ্ছেন, আপনি ওভার ওয়েটের দিকে এগোচ্ছেন, তাহলে সেইখানেই কিন্তু আপনার চেক পয়েন্ট। তাহলে বিএমআইটা আপনার জানাটা কিন্তু যখনই কোনো কনসাল্টিং এ যাবেন জানাটা খুব দরকার, এবং সেই জন্য প্রশ্ন করবেন আমার বিএমআই কত ডাক্তারবাবু, মেপে দেন তো। এইটুকু যদি না করে দেয়, এত টাকা যে ফিস দেন, ফিস দেওয়ার মানেটা কি, রাইট? ঠিক ঠিক ঠিক। তো ঘটনা হচ্ছে যে Work from home is a great concern. এক্স্যাক্টলি, ঠিক। ওয়ার্ক ফ্রম হোম ইজ এ গ্রেট কনসার্ন। আবার ওয়ার্ক ফ্রম হোম এখন হচ্ছে শ্বেতা ভট্টাচার্য, এখন নিউ প্র্যাকটিস। তাহলে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে বলি আপনার স্থূলতা হচ্ছে এটা নয়, আপনার সচেতনতা, আপনি কিভাবে এক্সারসাইজ করবেন, আপনার ওয়ার্ক হোমের বাইরেও আরো অনেক টাইম থাকে, যেখানে আপনার টাইমটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তাই সবসময় ওয়ার্ক ফ্রম হোম যে খারাপ এরকমও নয়। এই করোনা প্যান্ডামিকের টাইমে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু একটা বিশাল আমাদের ইকোসিস্টেমকে বজায় রেখেছে। বহু ছেলে মেয়ে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমেই কাজ করছে, এবং এর ফলে কিন্তু আমাদের এই প্যান্ডামিকটা অনেকটা কন্ট্রোল করা গেছে। তাই বিভিন্ন ভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। তাই আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন বলে আপনার এটার জন্য দায়ী এটা নয়, আপনি আপনার লাইফস্টাইল আপনার জন্য দায়ী। আপনি কিভাবে আপনাকে দেখবেন, আপনাকে এগিয়ে নিয়ে যাবেন, আপনি হেলথ কনসার্ন হবেন, আপনি আপনার বার্ন করবেন, কিভাবে করবেন, রাইট? কি বললাম বিগত, ঠিক বললাম? ডায়েট মেইনটেইন, হ্যাঁ, কি ডায়েট মেইনটেইন করবেন। আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি, তাহলে এই প্রসঙ্গে একটু বলেই দিই, যখন বিগত যখন ডায়েট মেইনটেইনের কথা বলছে, তো এটা থেকে কি করণীয়, এটা একটা বিগ কোশ্চেন, রাইট? যে আমরা তাহলে প্রতিরোধ করতে গেলে কি করতে হবে আমাদের এই ওবেসিটি এবং স্থূলতা? এক্স্যাক্টলি, একটা গুড কোশ্চেন। তো এর কোনো মেডিসিন, পার্টিকুলার কোনো মেডিসিন নেই। তাহলে মেডিসিন যখন নেই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে দুটো জিনিস করতে হবে। আমরা কি বললাম, অতিরিক্ত ফ্যাট জমাচ্ছি, রাইট? অতিরিক্ত খাবার খাচ্ছি, ফ্যাট ডিপোজিশন হচ্ছে। বেলিতেও দেখবেন আমাদের অনেক ফ্যাট আছে, আমারও কিছু আছে, এগুলো খারাপ, প্রত্যেকের জন্যই খারাপ। তো ঘটনা হচ্ছে যে কি করতে হবে, আমাদের ডায়েটটাকে ব্যালেন্স ডায়েটে নিয়ে আসতে হবে। ডায়েট আমরা যেটা খাই, আমরা প্রসেস ফুডের দিকে কম যাব, ব্যালেন্স ফুডের দিকে বেশি যাব, ঠিক আছে? তাহলে একটা আপনি কন্ট্রোল করলেন আপনার লাইফস্টাইল হ্যাবিটকে। প্রসেস ফুড কি সেটা বলার জন্য বলছি না, আপনারা বুঝে গেছেন। আমাদের ফাস্ট ফুড সেগুলো লিমিট করবেন। এরকম তো এখন তো এত প্রলোভনের যুগে না খেয়েও তো থাকা যায় না। লিমিট, তারপরে দুর্গাপূজা আসছে, খাওয়া দাওয়া, হ্যাঁ, লিমিট করুন, একদম লিমিট করুন। খেতে হয়, আমাকেও খেতে হয়, আপনাকেও খেতে হয়, সবাই জানি। কেন বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ নেই, উই হ্যাভ টু লিমিট ইট, রাইট? তাহলে আমাদের লিমিট করতে হবে, তাহলে সেখানে ব্যালেন্স নিয়ে আসতে হবে। তাহলে ব্যালেন্স ডায়েটের মধ্যে ব্যালেন্স নিয়ে এলেন, রাইট, উইথ প্রপার লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে উইথ এক্সারসাইজ। আপনি যদি অতিরিক্ত খান, ইউ হ্যাভ টু কন্টিনিউ উইথ এক্সারসাইজ। ছোট ছোট ছেলেমেয়েরা বাইরে খেলবে, সেটা আপনাকে অ্যালাউ করতে হবে। খেললে ছোটাছুটি করে, আপনারা আমি মাঝে মাঝে ভিডিও দিই আমার পেজে, দেখবেন কত ছোটাছুটি করছে, নিজেরা ফুটবল খেলছে, কত এক্সারসাইজ হয়, ইউ ক্যান বিলিভ দিস। হ্যাঁ, যার ছেলেমেয়েরা যখন ছোটাছুটি করবে, মেক শিওর যে পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু আপনি প্রোভাইড করছেন তাদেরকে মাঝে মাঝে, ঠিক আছে? 1 ঘন্টা খেলছে, জলই খেলো না, হার্ম, জল দেবেন মাঝে মাঝে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে এইগুলো কিন্তু আজকে বাবা মায়েদের কাছে বলার, এটা বলার নয়, কিন্তু বাবা মায়েরা করে না বলে বলতে হচ্ছে। আজকের দিনে বাবা মায়েরা এই পার্টগুলো ভুলে গেছে। সন্ধ্যেবেলা হলেই টিভিতে বসে গেল, বিকেল থেকে টিভিতে বসে গেল, ছেলে মেয়েদের ডোন্ট কেয়ার, ঠিক আছে? একটা মোবাইল দিয়ে দিল। এটা কিন্তু আজকে হয়েছে, আপনারা স্বীকার করবেন না করবেন জানি না, এটা কিন্তু হচ্ছে, দ্যাট ইজ রিয়েলিটি।
তো এই কথাগুলোই আপনাদেরকে বলছি, যেগুলো মিলিয়ে নেন না আপনারা। আমি যে কথাগুলো বলছি বাস্তবের উপর বেস করে বলছি। ছেলে মেয়েদেরকে খেলতে দিন, তারা যত এক্সারসাইজ করবে দ্যাট ইজ বেটার। তাহলে যারা অতিরিক্ত গেনের দিকে, ওয়েটের দিকে এগোচ্ছ, তারা একটু বেশি এক্সারসাইজ করো, খাওয়াটা ব্যালেন্স ডায়েটে চলে এসো, প্রসেস ফুডটাকে বন্ধ করে দাও। সময়ের রেসপেক্টে একদিনে কমবে না, 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে কিন্তু এটা কন্টিনিউ করলে অনেকটা কন্ট্রোল করা সম্ভব, এবং সেটা করা সম্ভব। এটা সম্পূর্ণ কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, রাইট? আর যাদের জেনেটিক্যালি প্রবলেম আছে সেগুলো কিন্তু ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করুন, এবং সেখান থেকে কিন্তু আমার মনে হয় দ্য বেস্ট আইডিয়া তাদের কাছ থেকেই পাওয়া যাবে। এবং মেন যে কনসেপ্ট সেটা হচ্ছে ডায়েট কন্ট্রোল আর এক্সারসাইজ, এই জিনিসটা কিন্তু আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে। অতএব ডায়েটটা কিন্তু আপনার চয়েস, এখন আপনি কোন দিকে যাবেন, আপনি কিভাবে নিজেকে গড়বেন, সম্পূর্ণ আপনার উপর। তাই আপনার হেলথ লিটারেসিটার জন্যই আমাদের আজকে প্রোগ্রাম। যদি আপনি উপকৃত হন, আমাদের কমেন্ট করুন, কি জানলেন জানান, আর আমাদের ইয়েটাকে শেয়ার করবেন। এটাই আমরা চাই, কারণ আমরা সমাজের অনেক মানুষের মধ্যে পৌঁছতে চাইছি, কারণ আমাদের লিমিটেশন আছে, আমরা বহু মানুষের কাছে পৌঁছতে পারি না। এটা টিভি চ্যানেলও নয়, এটা একটা পার্সোনাল একটা ব্লগ সাইট, রাইট? আমরা সমাজের মধ্যে কিছু করার চেষ্টা করছি, সচেতনতা নিয়ে আসার চেষ্টা করছি, সায়েন্টিফিক তথ্যের উপর বেস করে, লিটারেচারের উপর বেস করে। একদম একদম, এই যে তোমার চেষ্টা, এটা সফল হবেই, আমরা অনেক মানুষের কাছে পৌঁছবো এই আশা রাখি। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো, এবং যারা, আবারও বলছি, যাদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়, যারা আগামী দিনে দেশের ও দশের জন্য কাজ করবে, সেই শিশুরা, আজকের যারা শিশুরা, তাদের স্বাস্থ্যের দিকে আমাদের গুরুত্ব দিতেই হবে। তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, তারা যেন ওবেসিটি বা স্থূলতা, ওভারওয়েটের খপ করে না করে, এটাই আমাদের দেখতে হবে। আপনারা এই আলোচনাটা শুনলেন, খুবই ভালো লাগলো। এবং আজকে একটা অন্য বিষয় নিয়ে আমি একটা জিনিস জানতে চাই, কারণ নিউক্লিয়ার হেলথ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। আমি শুনলাম ব্যারাকপুরে, আমাদের এই বাড়ির কাছে ব্যারাকপুরেও আমাদের একটা ইউনিট চালু হয়ে গেল, যেখানে ট্রেনিং শুরু হয়ে গেছে। এটা খুবই দারুণ ব্যাপার। আমি নিউক্লিয়ার হেলথের নানান বিষয় নিয়ে না গিয়ে আমি শুধু বলছি স্টার্ট আপ, এই স্টার্ট আপ বিষয়টা নিয়ে যদি কিছু বলো। আর বিগ্রাজু সব খবর রাখে। আজকে আমি একটা পোস্ট করেছি, বেসিক্যালি বলি, ব্যারাকপুরে আমার একটা কোলাবোরেটিভ একটা প্রজেক্ট চলছে। সেখানে অ্যাম্প্লিকন ইনস্টিটিউট অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা ইনস্টিটিউট আছে, ডক্টর সুরঞ্জনা চৌধুরী সেটা সিইও। তো উনার একটা ইউনিট অ্যাম্প্লিকন সাকসেস একাডেমি, যেখানে আমি পার্টনার হয়েছি, একটা স্পেসিফিক ডিরেকশনের ইউনিট, যেখানে আমরা অ্যাপ বেস এডুকেশন আপ টু 9, 10, 11, 12 এবং নিট এক্সাম আগামী দিনে নিয়ে আসছি। আর এর সাথে আমরা যেটা করতে চাইছি যে কলেজ স্তরের বায়োলজিক্যাল যে প্রবলেম, প্র্যাকটিক্যালের যে প্রবলেম, ওয়ার্কশপ। তো আমরা কিছু সিলেক্টিভ কিছু টেকনোলজি, যে টেকনোলজিটা ভবিষ্যতে ছেলে মেয়েদেরকে স্মার্ট বানাবে, চাকরির ক্ষেত্রে সুবিধা হবে, ওয়ার্কশপ করছি, কিছু ওয়ার্কশপ যেগুলো বেসড অন বায়োলজিক্যাল কিছু টেকনিক্স, বায়োলজিক্যাল যে টেকনিক্স। তো সেই টেকনিক্সে আমাদের প্রথম ব্যাচ, মানে কালেকটিভ ব্যাচ, যদিও সুরঞ্জনা দি আগে অনেক ব্যাচ করেছে, এটা আমাদের কালেকটিভ প্রথম ব্যাচ। সেখানে আমরা স্টার্ট করেছি, এবং আমাদের প্রথম 2 অক্টোবর থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, এবং প্র্যাকটিক্যাল যে আমরা ওয়ার্কশপগুলো করছি সেখানে ছাত্ররা জয়েন করেছে। তো এটা আমাদের কাছে একটা বিশাল অধ্যায়, যেখানে আমরা ছেলে মেয়েদেরকে তৈরি করছি উইথ স্কিল ডেভেলপমেন্ট, মানে স্কিল ডেভেলপমেন্ট। বায়োলজিক্যাল যারা কলেজে পড়াশোনা করে, তো কলেজে তো লিমিটেশন থাকে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু যে জিনিসগুলো জানাটা খুব দরকার কলেজ স্তরে, যে প্র্যাকটিক্যাল ইস্যুটা জানা দরকার, ভবিষ্যতে এরাই তো বিজ্ঞানী হবে, এরাই তো সায়েন্টিস্ট হবে, এরাই আবার পরবর্তীকালে বিভিন্ন ডিরেকশনে যাবে, টেকনোলজি ডিরেকশনে যাবে, বিভিন্ন রকম, মানে ইটস লাইক মাইক্রোবিয়াল, লেট আস সাপোজ টু clinical microbiology, let us suppose bioinformatics, let us suppose the RT-PCR, let us suppose the laboratory settings technique, blood related বিভিন্ন মেজারমেন্ট, এগুলো কিন্তু সবই আমাদের পাঠ্যপুস্তকে থাকে, কিন্তু সেইগুলো কি আমরা প্রফেশনালি ভাবে তাদেরকে তৈরি করছি এবং এক একটা কোর্স ওয়ার্কশপ করছি। তো আপনারা যারা আছেন
ব্যারাকপুরের আশেপাশে বিভিন্ন কলেজের ছেলে মেয়ে যদি থাকতে পারে আমার সাথে কন্ট্যাক্ট করাবেন। আমরা আমাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে জানাবো। এইগুলো কিন্তু আগামী দিনে একটা বিশাল হেল্প করবে, ছেলে মেয়েদেরকে কিন্তু একটা নতুন জায়গায় নিয়ে যাবে। তো এটা গেল ব্যারাকপুর। তো বিজ্ঞ দাদু, তুমি এত খবর রাখো, তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের খবর রাখার জন্য। তো আলটিমেটলি নিউক্লিয়ার হেলথ হাব এলএলপি, যেটা একটা ডিফারেন্ট ইউনিট, যেটা আমার স্টার্ট আপটা অলরেডি হয়ে গেছে, এবং আমাদের যে স্টার্ট আপের একটা ক্লিনিক আমি এস্টাবলিশমেন্ট করছি, এবং যেটা আমার সেই মাটিকে প্রণাম যাকে বলে, ভূমি পুজো। আমি যেখান থেকে, আমি একটা গ্রামের ছেলে, পরিষ্কার বলি, গ্রামের ছেলে বলে আমার লজ্জা লাগে না। তো আমি গ্রাম থেকে উঠে এসেছি, আমাদের প্রচুর লিমিটেশন ছিল, তার সত্ত্বেও আমরা সেখান থেকে উঠে এসেছি। আমরা সেই জন্যই আমি আমার নিজের গ্রামে একটা মডেল একটা ক্লিনিক করছি, মডেল ক্লিনিক উইথ প্যাথোলজি। আমাদের গ্রামে যেটুকুনি দরকার পড়ে ঠিক ততটাই বেস করে, কারণ আমারও ক্যাপাসিটি খুব কম, কিন্তু আমরা সেটা করছি। আমাদের প্রায় কনস্ট্রাকশন প্রিপারেশন প্রায় শেষের দিকে, আমরা এবার অ্যাপ্লিকেশন করছি। খুব তাড়াতাড়ি, হয়তো মাস 2-3 মধ্যে আমরা ক্লিনিক সেটিংসটা স্টার্ট হবে। এটা ক্লিনিক মানে আউট পেশেন্ট ক্লিনিক, ওয়ান কাইন্ড অফ। ইন অ্যাডিশন অফ দ্যাট, আমাদের অ্যাপ এনসি হেলথ হাব অ্যাপ, এটা যেটা আমরা বহুদিন ধরে বলছিলাম, এনসি হেলথ হাব অ্যাপ, এটা আমাদের খুব তাড়াতাড়ি ট্রায়াল, আমাদের এখন টেস্টিং মোডে আছে। খুব তাড়াতাড়ি এটা অনলাইনে গুগল স্টোরে অ্যাভেলেবল হবে। আমি জানাবো, যখনই হবে তখনই জানাবো। এত বড় এক্সাইটেশন নিউজ, এতদিন ধরে ডেভেলপ করছি, পুরো কাস্টমাইজ ফরম্যাটে ডেভেলপ করেছি, এবং আমার মতে যেভাবে হওয়া উচিত, একদম পুরো কাস্টমাইজ ভাবে ডেভেলপ করেছি। এরকম নয় যে ওটা করেছে না, আমাদের মডেল একদম পুরো কাস্টমাইজ, এবং আমি নিজে থেকে সেই ফ্লোচার্ট তৈরি করেছি। তো এবং সেটাকেই ডিজাইন করে, প্রোগ্রামিং করে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করা হচ্ছে। সেই জন্য এত টাইম লাগছে, একদম পুরো কাস্টমাইজ। কোনো রেডিমেড কোনো একটা প্লাগইন কিনে নিলাম, দিয়ে ঢুকিয়ে দিয়ে অ্যাপ বানালাম, এরকম নয়। আমাদের একটা সম্পূর্ণ কাস্টমাইজ প্ল্যাটফর্ম, এবং সেই কাস্টমাইজ প্ল্যাটফর্মে আজকের দিনে আমাদের যতটা সুবিধা হয় সেই অনুযায়ী করছি। তবে যে কথাটা আমরা বেশি ফোকাস রাখবো, 1 নম্বর হচ্ছে মেন্টাল হেলথ, সেক্সোলজিস্ট, এই জিনিসগুলো আমরা বেশি ফোকাস রাখছি। ডিজিটাল হেলথের অনেক লিমিটেশন আছে, কিন্তু আমরা মানে বেসিক্যালি ডাক্তার ফলো আপ, বা আপনি ঘরে বসে ব্যাঙ্গালোরে কোনো ডাক্তার দেখাবেন, এই ধরনের যে জিনিসগুলোর ফেসিলিটি, সেগুলো কিন্তু আপনারা পাবেন। এবং আমাদেরকে সাপোর্ট আপনারা যদি করেন, আমরা খুব উপকৃত হই। পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম প্যান ইন্ডিয়া মডেলের কোনো ডিজিটাল হাব, সেটা নিউক্লিয়ার হেলথ কিন্তু নিয়ে আসছে। প্রত্যেকটা হসপিটালের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা কিছু ডাক্তারের নিজস্ব আছে, ইটস ওকে, কিন্তু প্যান ইন্ডিয়া মডেলে প্রথম পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো ডিজিটাল হাব হয়, সেটা কিন্তু নিউক্লিয়ার হেলথ নিয়ে আসছে। সেই জন্য আপনাদের আশীর্বাদের অপেক্ষায় রইলাম। একদম নিশ্চয়ই আশীর্বাদ হবে। এটা আমি আমার থেকে তো অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক কংগ্রেচুলেশন। এগিয়ে যাও বিজ্ঞানী, বাংলার বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী, এটাই আমার বলতে ভালো লাগে। আমাদের অনুষ্ঠান আজকে শেষের জায়গায় চলে এসেছি আমরা, প্রায় 47 মিনিট হয়ে গেল। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। প্রতিদিনের মতো আপনারা জানেন, প্রতিদিনই আমরা নতুন বিষয় নিয়ে আসি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মানুষের জানা দরকার। আজকে আমাদের আজকে আমাদের আলোচনার বিষয় ছিল শিশুরা। তো আমি জানি আপনাদের এই আলোচনা নিশ্চয়ই উপকৃত হবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার আমরা নেক্সট রবিবার, পরের রবিবার ঠিক যথা সময়ে, মানে সন্ধ্যে 7টায় আমরা হাজির হব। একজন বিজ্ঞ দাদু, আরেকজন বিজ্ঞানী, আরেকজন কেন আছে কে জানি। হ্যাঁ, আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে জানাবো, আমাদের নতুন টপিক নিয়ে আসবো, যেগুলো আমাদের প্রত্যেক দিনের ব্যবহারিক লাইফ জীবনে, মানে আমাদের লাইফে, যেগুলো হয়তো আপনাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে আসতে পারে। তাই চোখ রাখুন আমাদের বিজ্ঞ এবং বিজ্ঞানী এই প্রোগ্রামে। আপনাদের সহযোগিতা আমাদের কাছে কিন্তু খুব কাম্য। আসুন আমরা সুস্থ সমাজ করি, এবং এই বাংলা মাধ্যমে, বাংলা ভাষায় একটা সচেতনতা ক্যাম্পেইন গড়ে তুলি সকলের জন্য। ভালো থাকুন সকলে। থ্যাংক ইউ সবাইকে। শেষ মুহূর্তে যারা আমাদের আশীর্বাদ করলেন, কংগ্রেচুলেশন জানালেন, অনেক ধন্যবাদ। থাকবেন সঙ্গে, ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ।